নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পাক মদতপুষ্ট খলিস্তানিদের কোমর ভাঙতে অ্যাকশন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। খলিস্তানি জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের বিকেআই সদস্যদের খুঁজতে দেশের 15টি জায়গায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান। গ্যাংস্টার হ্যাপি পাশিয়ানের সঙ্গে জড়িতদের খুঁজতে এই অভিযান বলে খবর, যার যোগে রয়েছে পাকিস্তানের খলিস্তানি জঙ্গি হরবিন্দর সিং ওরফে রিন্দা এবং আইএসআইয়ের সঙ্গে, যাদের মদতে গত কয়েক মাসে পাঞ্জাবে একের পর এক গ্রেনেড হামলা হয়েছে বলে অভিযোগ। গত বছরের ডিসেম্বরে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার এক থানার গ্রেনেড হামলা হয়, যার সঙ্গে যোগ ছিল হরবিন্দর সিংয়ের। সে থেকে এনআইএর হিট লিস্টে রয়েছে হরপ্রীত সিং। বিকেআইয়ের অন্যান্য সদস্যদের খুঁজতে গতকাল অভিযানে নামে তদন্তকারীরা। চিরুনি তল্লাশি চলে গুরুদাসপুর, বাটালা, অমৃতসর এবং কাপুরথালা জেলায়। সেখানকার বেশ কিছু সন্দেহজনক জায়গা থেকে মোবাইল এবং ডিজিটাল ডিভাইস সহ অপরাধমূলক উপকরণ এবং বিভিন্ন নথি জব্দ করেছে তারা। অবশেষে ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকারই করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, 9 ও 10 মে রাত 2:30টার দিকে জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করে জানায় যে ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। একটি নূর খান এয়ারবেসে আঘাত করে এবং কয়েকটি মিসাইল আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে। পেহেলগাঁও হামলার পর ভারতের অপারেশন সিঁদুরের অনেক ঘটনায় মানতে চাইছিল না পাকিস্তান সরকার। অবশেষে পাকিস্তান সে সত্যিটা মেনে নিল, যা এতদিন অস্বীকার করে আসছিল। ভারতের অপারেশন সিঁদুর এর মাধ্যমে যে প্রত্যাঘাত হানা হয়েছিল সেটা নিজেই স্বীকার করে নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, ভারতের মিসাইল হামলায় নূর খান এয়ারবেস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। শাহবাজ শরীফ জানায়, 9 ও 10 মে রাত 2:30টার দিকে জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করে জানায় যে ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। একটি নূর খান এয়ারবেসে আঘাত করেছে এবং কয়েকটি মিসাইল আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে। শাহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের বিমান বাহিনী দেশকে রক্ষা করতে নিজেদের তৈরি প্রযুক্তি এবং চীনের যুদ্ধ বিমানে থাকা উন্নত যন্ত্রপাতি ব্যবহার করেছে। পাশাপাশি তিনি দাবি করেন যে পরে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। সবচেয়ে সংবেদনশীল এবং কৌশলগত এয়ারবেস হিসেবে পরিচিত নূর খান এয়ারবেস, এটি ইসলামাবাদের কাছে অবস্থিত। এখান থেকে পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিআইপিদের ফ্লাইট পরিচালিত হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ভারতের মিসাইলগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং কোনো ভুল হয়নি। ছবিতে একটি সাদা গালফ্রুস্ট্রিং G450 এর মতো দেখতে একটি ভিআইপি ফ্লাইটকে এয়ারবেসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শান্তন টিভি। বীরচন্দ্র বনু এলাকায় বাইক ও ট্রাকের সংঘর্ষে আহত 2 জন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার মনপাথর সাপ্তাহিক বাজারে সেরে বাড়ি ফেরার পথে বীরচন্দ্র বনু এলাকায় TR08G 5199 নম্বরের বাইক ও AS11DC 6485 নম্বরের মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। ফলে বাইকে থাকা 2 ব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। জানা যায়, বাইকটি দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহতরা পতিছড়ি মোড়াসিং পাড়ার বাসিন্দা ফাল্গুন মোড়াসিং এবং বিশ্বজিৎ মোড়াসিং। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে শুরু করেছে। 2024-25 শিক্ষাবর্ষে টেট পরীক্ষার্থীদের জন্য সিলেবাসের বাইরে প্রশ্ন হওয়ায় চাকরির যোগ্যতা হারানোর আশঙ্কায় ভুগছে বহু চাকরি প্রত্যাশীরা। শুক্রবার শিক্ষা ভবনের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয়। পরে টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের কাছে ডেপুটেশন প্রদান করে তাদের একটি প্রতিনিধি দল। তাদের বক্তব্য, সিলেবাস বহির্ভূত প্রায় 41টি প্রশ্ন এসেছে প্রশ্নপত্রে। আবার কিছু প্রশ্নের উত্তর বাছাইয়ে ভুল উত্তর ছিল। তাই চাকরি প্রত্যাশী টেট পরীক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে প্রশ্নপত্র ভুলের জন্য 40 নম্বর তাদের প্রদান করতে হবে, কারণ তারা মোট 41টি প্রশ্ন নিয়ে চেয়ারম্যানের সাথে দেখা করে চ্যালেঞ্জ করেছে। চেয়ারম্যানের কাছ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় অভিজ্ঞরা যা বলবেন সেটাই চূড়ান্ত হবে। এদিকে টেট 1-এ এক
পরীক্ষার্থী জানান, প্রায় 10 থেকে 12টি প্রশ্ন সিলেবাস বহির্ভূত এবং ভুল উত্তর দ্বারা প্রশ্ন হয়েছে, যার ফলে পরীক্ষার্থীরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং পরীক্ষা নিতে অনেকটাই বিভ্রান্ত হয়ে পড়েন। এ ধরনের ভুল ত্রুটি নিয়ে টিআরবিটি অফিসে তারা ডেপুটেশন প্রদান করতে এসে বলে জানান। যদিও চেয়ারম্যানের কাছ থেকে আশ্বাস না পেয়ে হতাশাগ্রস্ত হয়েছে টেট পরীক্ষার্থীরা। অবশেষে বিক্ষোভ চলতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। আর টেট 1 পরীক্ষা দিয়েছিলাম 4 তারিখ 4 তারিখ এপ্রিল। তো আজকে আমরা অনেকদিন আগে টেন্টেটিভ আনসার কি দেওয়া হয়েছে, আর আনসার কি দেওয়া মানে দেখা গেছে যে একটা কোয়েশনের 2টা আনসার হয় এবং একটা 2022 সালে একটা আসতো, মানে একটা প্রশ্ন আসতো যেটার একটা আনসার দিছে, আবার এইবার নতুন করে দিছে পরে তো আরেকটা আনসার দিয়ে দিছে। আর অনেকটি প্রশ্ন ইবিএস এর অনেকগুলি প্রশ্ন আউট অফ সিলেবাস আছে, আর বেসিসে মানে বানাম ভুল, কমাদারি এগুলি অনেক ভুল আছে আর কি। তো ওই কথা নিয়ে গেছিলাম আমরা, কিন্তু আমরা শুনতে না প্রশ্ন সম্পর্কে কিছু আলোচনা করা যায়। নালের ব্যাপারটা কোন যাবো যে চ্যালেঞ্জ করতে গিয়ে যে অসুবিধাটা হইতেছে এই কথাটা মানে প্রশ্নপত্র বিষয় নিয়ে কোনো কথাই শুনছে না, চ্যালেঞ্জ করতে না আপনাদের না অনলাইনে কতগুলো প্রশ্ন এমন টেট 1 রয়েছে বা টেট 2 তে রয়েছে? তো 10-12টার মতো হবে। দুটোটা মিলা না? না না, টেট 1 এ 10-12টা হবে, যেটা সিলেবাসের বহির্ভূত না, সিলেবাসের বহির্ভূত 7-8টা হবে, আর একটু বেশি হবে 10-12টা। পক্ষ থেকে বলছি, আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিটিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে, কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত। ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে, বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই, বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে, ওইটা আমাদের প্রবলেম। আরও কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে। তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল 15টা দেওয়ার, ওখানে 14টা প্রশ্ন আছে। তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে, তারা ধারাও ভুল দিয়েছে, আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে। তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু ক্ষেত্রে কিছু ডাবল হিস্ট্রি ক্ষেত্রে হয় না, পলিটিক্যালের যে প্যাডাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে। তাছাড়াও কিছু প্রশ্ন ভুল আউট অফ সিলেবাস প্রশ্নগুলো আছে, আমরা ওগুলা নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম ওইখানে। প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত জানান, পুণ্যশ্লোক রানী অহল্যাবাই হোলকরের 300তম জন্মজয়ন্তী 31শে মে। তিনি ভারতবর্ষের প্রাচীন ধর্মস্থানগুলিকে পুনরুজ্জীবিত করেছিলেন। তার মধ্যে বেশিরভাগ ধর্মীয় স্থানকে মোগল আমলে ধ্বংস করা হয়েছিল। পুণ্যশ্লোক রানী অহল্যাবাই হোলকর হিন্দু সমাজের সেই ধর্মীয় স্থানগুলো পুনরুদ্ধার করেছিলেন। তিনি একজন রানীও ছিলেন। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তিনি কাজ করেছেন। বর্তমানেও তিনি প্রাসঙ্গিক। তাই এদিন ওনার জন্মজয়ন্তী উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন জেলা ও মণ্ডল স্তরে ওনার জীবনী নিয়ে আলোচনা হবে। হোলকারের জন্ম জয়ন্তী, ওনার 300তম জন্মজয়ন্তী। অহল্যাবাই হোলকার ইন্দোরের রানী ছিলেন, কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দোরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে। আপনারা জানেন উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে এর মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন, পুনরুজ্জীবিত করেছিলেন। আমরা জানি যে মুঘল আমলে এইসব ধর্মস্থলীগুলোকে বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল। রানী অহল্যাবাই হোলকার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করেছে, যেগুলো আমরা আজও যাই। 1700 খ্রিস্টাব্দের বিদেশ নীতিও আজকেও মানুষ পড়াশোনা করে এর ওপর পিএইচডি করছে। তো এই এই মহিলার ভারতবর্ষের আজকের দিনেও আজকের সমাজেও কতটা উনি প্রাসঙ্গিক সেটাই আমরা ভারতীয় জনতা পার্টি সারা দেশে ছড়িয়ে দিতে চাই। দেশের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পর্যন্ত যেন
ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের 3 বাহিনীর সেনাদের যৌথ অভিযানকে স্বাগত এবং অভিনন্দন জানানো হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে। উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। তিনি বলেন, ভূস্বর্গের পেহেলগাঁও জঙ্গিরা আক্রমণ সংঘটিত করে 26 জন পর্যটককে হত্যা করেন। তারপর ভারতীয় সেনারা পাকিস্তানকে এর যোগ্য জবাব দিয়েছে। এর সাধুবাদ জানায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। তিনি বলেন, সবার আগে আমরা ভারতবাসী, তারপর আমরা সকলে নিজ নিজ পেশায় দ্বারা পরিচিত। তাই ভারতবর্ষের নাগরিক হিসেবে সেনাদের পাশে থাকা বার্তা দেন তিনি। এর মধ্যে সম্ভবত প্রথমেই আমরা সেনাবাহিনীদের স্যালুট জানানোর জন্য আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কী ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানাবুদ করে দিয়েছে। তো এটা আমরা ওদেরকে স্যালুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয়, তারপরে কেউ সাংবাদিক, কেউ রাজনীতিবিদ, কেউ আইনজীবী, কেউ কৃষিজীবী, কিন্তু প্রথম আমরা ভারতীয়। এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি। রাজ্যেরও কোনো সংগঠন প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমি জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে যারা আজকে অংশ নিয়েছেন, সাংবাদিকরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে বলবো আগামী দিনেও আমরা এইভাবে সেনাবাহিনীর পাশে থেকে ওদেরকে মনোবল বাড়ানোর জন্য আমরা থাকি। ত্রিপুরার একটা প্রত্যন্ত এলাকাতে থাকি আমরা ভারতে, কিন্তু আমরা ত্রিপুরা থেকেও আমরা ওদের মনোবল বাড়ানোর জন্য আমরা আমাদের সাধ্য মতন কাজ করে যাব, প্রোগ্রাম করে যাব এবং ওদেরকে আমরা স্যালুট জানাবো। রাজধানীর বাদারঘাট স্থিত মাতৃপল্লী এলাকায় 17 এবং 18 দুদিন এক গুড্ডি বাজেট আয়োজন করা হয়। লুপ্তপ্রায় ঘুড়ি উড়ানোর রীতি প্রায় শেষের পথে। এই রীতিটাকে ধরে রাখার জন্য এই গুড্ডি বাজার আয়োজন করা হয়। প্রতি বছরই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘুড়ি উড়ানোর উৎসাহীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতি বছরের মতো এই বছরও তারা ঘুড়ি উড়ানো অংশ নিয়েছে। এবং কৌশিকদা আমাকে ডাকার পেছনে কারণ হলো আমিও খুব আগ্রহী ছিলাম আর কি গুড্ডিবাজ নিয়ে, কারণ গত 5 বছর যাবৎ এই অনুষ্ঠান হয়ে যাচ্ছে। আমার হঠাৎ করে মনে হলো এই খেলাগুলো গুড্ডি বলুন বা ছোটবেলায় আমরা যা খেলতাম, আই এম বর্ন ইন 86 তো 86 সন বা 80 সনে যাদের জন্ম হয়েছিল তখনও আমরা মোবাইল পেয়েছি প্রায় যখন আমরা 10-এ পড়ি বা 11-এ পড়ি বা 12-এ, আমি কলেজে গিয়ে মোবাইলটি ইউজ করা শুরু করেছিলাম। এর আগে আমাদের আত্মিক সম্পর্কগুলো গড়ে উঠেছিল অ্যাকচুয়ালি পাড়ার লোক, পাড়ার ছেলে, স্কুলের ছেলেরা, প্রাইভেট টিউশন যাদের সাথে পড়তাম। সো মোবাইল আসার পর থেকে আমাদের যে ছোটখাটো এই খেলাগুলো, হয়তো প্রফেশনালি অনেকে ক্রিকেট খেলে, মাঝে মধ্যে অনেকে ক্রিকেট ফুটবল খেলে, বাট খেলার মাঠ ছেড়ে দিয়েছে আজকালকার প্রজন্ম। এবং আজকালকার প্রজন্ম, বিশেষ করে ত্রিপুরায় আমরা যেটা বলা শুরু করেছি যে আজকালকার প্রজন্ম বা যুব সমাজ নেশায় আসক্ত হয়ে গেছে। এর প্রধান কারণ আমার মনে হয় এই আত্মিক সম্পর্ক থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, যখন আমরা ফেসবুক বা কোনো পেরিফেরাল কোনো সোসাইটি বা যেটা আমরা অনলাইন বলি আর কি, অনলাইন সোসাইটির সাথে যখন আমরা সম্পর্ক করে ওঠার চেষ্টা করি, দ্যাট ইজ টোটালি ফেক। কারণ এর নব্দাতে আমার পাড়ার মানুষটি, যেটা বলে গেলেন আমাদের শুদ্ধ কর্পোরেটর মহোদয়, যে আমাদের পাড়ার মানুষটি বা নেক্সট বাড়িতে কে কি করছে ওটা নিয়ে আমরা কিছুই জানতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার বলা যে গুড্ডিবাজ যতটুকু সম্ভব যত বেশি পপুলার হয় তত ভালো। এর সঙ্গে নানান কাজ বা নানান খেলাধুলার মাধ্যমে যদি যুব সমাজকে বা কৈশোর সমাজকে বিশেষ করে এনগেজ করে রাখা যায়, তাহলে হয়তো আমরা একটা সুস্থ সমাজ খুব সহসাই দেখতে পারবো। টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোটারি ক্লাব অব আগরতলা সিটির সহযোগিতায় শনিবার এক মেগা রক্তদান শিবির আয়োজন করা হয়। টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের এই রক্তদান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল পদ্মশ্রী অরুণোদয় সাহা, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভ কামনানন্দ মহারাজ। এই রক্তদান শিবিরে ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার অচিন্ত ভট্টাচার্য পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষকে সামনে রেখে ঘোষণা করেন আগামী 1 বছর সেনা এবং তাদের পরিবারের সদস্যদের টেরেসা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় 10% করে ছাড় পাবে। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী শুভ কামনানন্দ মহারাজ বলেন, রক্তের বিকল্প এখনো আসেনি। রক্ত মানব ধর্মের শ্রেষ্ঠ দান।
জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচায়। স্বার্থ বোধের উপর উঠে কিছু দান করলে ভগবানের বিশেষ আশীষ থাকে। স্বার্থবোধের উপরে উঠে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, যারা আজ রক্তদান করছে তারা সমাজের শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করেছে। তাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে আহ্বান জানান তিনি। আরো বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলো দায়িত্ব নিয়ে সঠিক রিপোর্ট দেওয়ার কাজ করা উচিত, কারণ তাদের রিপোর্টের উপর নির্ভর করে রোগীদের সুস্থতা। টেরেসা ডায়াগনস্টিক সেন্টার সুনামের সঙ্গে এই কাজটি করে চলেছে, সেজন্য তাদের আরো শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি। তাদের দুজনের যে মেলবন্ধন এটা তারা বাংলায় করবেন, কিন্তু টিকিয়ে রেখেছে। এটা একটা দৃষ্টান্ত হবে আমাদের রাজ্যের কাছে, যারা আমরা ছোটো ছোটো ব্যবসা করার জন্য এখানে বলেছেন, কর্মসংস্থানের কথা বলছেন, যে কর্মসংস্থান ক্ষেত্রে একটা বিশাল জায়গা, যেখানে আমাদের রাজ্যের একটা সরকারি চাকরির উপর নির্ভর করে অনেক শিক্ষিত যুবতীরা বা যারা কর্মপ্রার্থী, কিন্তু অত্যন্ত এবং আশীষ দেখে দিয়েছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেরা যেমন তারা আজকে একটা জায়গায় দিয়েছে বলবো সাফল্যের ক্ষেত্রে, এবং এটা তারা কিন্তু প্রচুর পরিবারকে বাঁচিয়ে রেখেছেন কর্মসংস্থানের মাধ্যমে। এ ধরনের ইউনিট যত বেশি বড় হবে, ওনারা বলেছেন আর একটা পলিক্লিনিক করবে, একটা বড় জায়গা তৈরি করা হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। আরও বেশি শিক্ষিত ছেলে মেয়েদের যারা এই লাইনে আছেন তাদের কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ হবে। আমি বলবো যে উনি যেটা বলেছেন মহারাজি এবং সাহায্যে নিজে যেমন নিজেকে প্রতিষ্ঠা করা যায় কর্মের মাধ্যমে, অন্য লোকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা তাদেরকেও বাঁচিয়ে রাখা যায়। তাদের তারা দুইজন বন্ধু এই কাজটা করছেন। আগামী দিনে আমি বলবো যে ডায়াগনস্টিক সেন্টার তাদের পরিবার আরও জনসেবায়, স্বাস্থ্য পরিষেবায় এই রাজ্যের মানুষের জন্য এগিয়ে আসবেন। শনিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চটিলাম বাজারের একটি দোকান। জানা যায়, এদিন সকালে স্থানীয় লোকজন প্রাতঃভ্রমণে বের হয়ে দেখতে পান চটিলাম বাজারে অজয় কর্মকার ও অভয় কর্মকারের দোকানের থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিশালগড় ও বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনের মোবাইল নম্বর সুইচ অফ থাকায় দমকল বাহিনীর কর্মীদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় স্থানীয়রা। পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। পুলিশের পক্ষ থেকে বিশালগড় ও বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। দুই স্টেশন থেকে ঘটনাস্থলে ছুটে যায় দুটি দমকলের ইঞ্জিন। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। একটা সময় দমকলের দুটি ইঞ্জিনে জল শেষ হয়ে যায়। তখন পার্শ্ববর্তী পুকুর থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে গোটা দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। সকালে তো ভোরবেলা থেকে বৃষ্টির পরে আমরা যখন মর্নিং ওয়াক করতে সবাই আসে, তখনই বাজারে আসার পরে প্রায় 5টা নাগাদ আমরা দেখতে পাই অনিল কর্মকার, অজয় কর্মকার যে জেরক্স এবং বিভিন্ন সামগ্রীর দোকান চললাম বাজার স্ট্যান্ডের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি, কিন্তু ফায়ার সার্ভিসের মোবাইল বন্ধ ছিল এবং বিশালগড় বিশ্রামগঞ্জ দুটোটার মধ্যেই ল্যান্ডফোন বন্ধ ছিল, কারণ কোনো সারা শব্দ ছিল না। তখনই আমরা থানার ওসিকে ফোন করা হয়, তো ওসি জানান পাঠাচ্ছি, কিন্তু একটু দেরি হলো, আসে কিন্তু রক্ষা করতে পারেনি। দোকানের মতো সব কিছু পুরো ছাই হয়ে গেছে। 2টা ফায়ার সার্ভিস অলরেডি বিশ্রামগঞ্জ এবং বিশালগড়তে এসেছে, তাদের জলও শেষ প্রায়। এখন বিজয় মজুমদারের দিঘি থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেটা চললাম বাজার স্ট্যান্ড, যেখানে মানে মেন স্ট্যান্ড যেখানে অজয় কর্মকার 2 মিনিট এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।